মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এই নিয়ে গাড়ি লোকেদের সবারই মধ্যে নানা রকম মতামত চলছে। বুঝলেন মশাই, বড় গেছেতে নেমে যাব। প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। হ্যাঁ মশাই, এদের তো এইরকমই কাণ্ড। আসুন না, সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। এই তো সেই দিনকে বড় গেছে স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুড়ে মরলে না। দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই মশাই, তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেট। হ্যাঁ মশাই, ওই আপিসের সময়টুকু একটু টাইম মতো যাই আর কি, তারপর তো সব গাড়ির সমান দশা। কি যে ভুল করেছি মশাই, এই লাইনে বাড়ি করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি। আমার শ্বশুর তখন বললেন তার গ্রামে বাড়ি করতে। তা সে কোথায় মশাই? এই তো প্রসাদপুর। যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন, মেয়েদের ছেলে পুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। কাজে আমি ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা। শ্বশুর বাড়িও রয়েছে কাছেই। তখন কি মশাই জানি 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম জানেন। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছেন তাতে কখন সেখানে পৌঁছবো কে জানে। এদেরই কথাবার্তার মাঝে হঠাৎ আমার চোখ গেল কামরার এক কোণে। সেখানে বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলা গাছা ভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল, আর যুবকটি মাঝে মাঝেই সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুঁটলি হাতে করে ডেলি প্যাসেঞ্জারেরা দলক্রমে নেমে যাচ্ছে, আর বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোচার কাপড় মেলে তাস খেলছে। ঠিক যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনেই বড় দিঘিটা ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ পড়েছে। জাঙ্গিপাড়ায় গাড়িটা একেবারে খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ আমি রইলাম কেবল। কোণের বেঞ্চের দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে আসছিলাম বেশ। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই। কাজে এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। বোঝা যাচ্ছে মেয়েটি বিবাহিতা নয়। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি কিন্তু বেশ সুন্দরী। তাছাড়া ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য কিছু নয়, আজকালকার ছেলে ছোকরাদের তো এইসবই কাণ্ড। যাকে আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার ঠিক নেই। সন্ধ্যা তো হয়েই এলো। কিছুক্ষণের মধ্যেই ট্রেন আটপুর এসে দাঁড়ালো। জাঙ্গিপাড়ার পরের স্টেশন, তারপর আবার ছাড়লো। বড় বড় ফাঁকা রাড দেশের মাঠে তখন সন্ধ্যা নেমে এসেছে। লাইনের ধারে কিঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষাগা লাউলতা চালে উঠেছে দেখা যাচ্ছে।
একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা মাথায় ফিরছে। তারপর আবার মাঠ, জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার আমি সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানালার দিকে চেয়ে রয়েছে বাইরে। একটা কথাও শুনলাম না দুজনের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু কথা হচ্ছে এই দিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর দুটো স্টেশন গিয়ে রাডদেশের অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণী ও তরুণ, তাদের পক্ষে তো নিতান্তই খাপ ছাড়া অনুপযোগী। যাকে, আমার আবার ভাবনা দরকার কি ওসবের। সামনে চেয়ে দেখলাম ভয়ঙ্কর অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাট দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়িও আছে। শুনেছি হুগলি জেলার এই দিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাই চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন, মাই টাকাটা দিয়েছেন। ধনে প্রাণী এবার মারা না পড়ি। হঠাৎই এমন সময় আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, বলছি যে চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে তা বলতে পারেন স্যার? হ্যাঁ, নদী তো প্রায় ৮ মাইল। আচ্ছা, তা নৌকা পাওয়া যাবে খেয়াই? হ্যাঁ, এখন তো নদীতে জল কম, নৌকাও বোধহয় আছে। যুবকটি আবার কোনো কথা না বলে আবার সেই বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞেস করে দেখেই না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিকে কথাবার্তার কোনো ভরসা না পেয়ে চুপ করে রইল। ততক্ষণে পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো না বা উঠলও না, ছোট স্টেশন। যুবকটি আমায় আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার, বলছি ওপারে গাড়ি পাওয়া যায়? আমি তখন ওকে বললাম, কি গাড়ির কথা বলছেন? আগে এই যে কোনো গাড়ি, মোটর বাস কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি, এই অজপাড়া গাঁয়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কি? আমি তখন ওকে বললাম, না মশাই, যত দূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। আচ্ছা, তা ওখান থেকে তিরোল কতটা দূর হবে জানেন স্যার? এতক্ষণে আমার কৌতূহল মিটল। অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইল। তারপর বললুম, তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও অবশ্য এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে ৫-৬ ক্রোশ তো হবেই। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলুম যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে এসে বসে সে বলল, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে নিয়ে গলার সুর একটু নামিয়ে নিয়ে বলল, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে। পাগলা কালের বালা আনতে ওরই জন্যে। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পড়া নিয়ম। আমি তখন বাধা দিয়ে বললাম, তা মেয়েটি কি? হ্যাঁ, চুপ করে আছেও প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা যায় না। এত যে রাত হয়ে যাবে তা বুঝতেই পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূরে নয়। আমি তখন বললাম,
তা আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার। ধানবাদের কাছে সয়ালুটি কলিয়ারি চেনেন? কাজেই এই দিকের খবর কিছুই জানি নে। লোকে যেমন বলেছে তেমনই শুনেছি। কি করি এখন? ওই মেয়ের সঙ্গে বিদেশ বিভুঁই জায়গা, বড় বিপদে পড়ে গেলুম যে। আমি চুপ করে ব্যাপারটা কিছুক্ষণ বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত ওপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরো কি সৌন্দর্য দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে ৫-৬ ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও যে বিপদ কাটলো বলে মনে করবার কারণ নেই। তবে একমাত্র উপায় হলো চাপা ডাঙ্গাতে কোথাও থাকা। কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোকেদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তবে ওদের রাত্রিতে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে আমি বললাম, চাপা ডাঙ্গাতে কোনো লোকের বাড়িতে আশ্রয় নেবেন? চেষ্টা করে দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলে ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারুর কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারও ভীষণ ক্ষেপে উঠতে পারে। ওর সেই মূর্তি দেখলে তো পাগল হয়েছে আমি নিজেই। আমি ওর দাদা, আমিও দস্তর মতো ভয় পাই। সে না দেখাই ভালো, ও অন্য মানুষ হয়ে যায় একেবারে। দেখতে দেখতে চাঁপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণ চতুর্দশী রাত্রি, অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাঁপাডাঙ্গা স্টেশনের কাছাকাছি লোকের বাড়ি ঘর বেশি নেই। খানখতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশই পান, বিড়ি, মুড়ি মুড়কি কিংবা মুদিখানা দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে দুখানা চাষাভুষো লোকের বাড়ি। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনে ২-৩খানা ছয়ওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাতে জিজ্ঞাসা করে জানলাম নদী ধার পর্যন্ত তারা চাই, নদী পার হওয়ার উপায় নেই সেই গরুর গাড়িতে, তখন আমি আমার সঙ্গীটিকে বললাম, কি করবেন? নয়তো স্টেশনেই থাকবেন রাতে? না স্যার, কাল যে অমাবস্যা, আমায় তিরল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে তো কাজ হবে না। আপনি আরও একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? যা বাবা, আমি যে বড় বিপদে পড়ে গেলুম। ওইদিকে মেসোমশাইয়ের বড় অসুখ, যত তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে পৌঁছানো যায় ততই ভালো। এইদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগিনী, অবশ্য ছেড়েই বা এদেরকে চাই কি করে এত অন্ধকার রাত্রে? যাকে অদৃষ্টে যা আছে তা হবে। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল, তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয়ভীতি কিছু নেই। নদীর খেয়া, সেখান থেকে বড় জোর ২ ঘন্টা রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছয়ওয়ালা গরুর গাড়িতে আমরা ৩ জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলিনি, অন্তত আমি শুনিনি। ছয়ের মধ্যে বসে সে প্রথম কথা কইল। যুবকটির দিকে চেয়ে বলল, দাদা, বড় যে শীত করছে, তোমার শীত করছে না?
আমি সহানুভূতির চোখে তরুণের দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃশ্য নিয়েই জন্মেছে? আমি বললাম, হ্যাঁ, শীত করতেই পারে, নদীর ধার, হাওয়া বইছে, সঙ্গে কিছু আছে গায়ে দেওয়ার। যুবকটি বলল, না, এই ধরুন বৈশাখ মাস, কেই বা আনবো। তা এই বিছানা চাদরখানা পেতে বসেছিলাম, নে ওখানা গায়ে দে। মেয়েটি আবার বলল, আচ্ছা দাদা, এটা কি নদী? আমি তখন বললাম, দামোদর। বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা মেয়েটির। মেয়েটি আবার আমার দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, বল্লভপুরের সেই দামোদর? আমি জানি, খুব বড় নদী, তাই না দাদা? ছেলেবেলায় কত দেখেছি। যুবকটি তখন আমায় বলল, দামোদরের ধারে ওই বল্লভপুর বলে গ্রাম আছে না, বর্ধমান জেলায়? সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা, মানে আমারই বোনটি, সেখানে দুবার গিয়েছিল ছেলেবেলায়। তারপর খেয়াই নদী পার হওয়ার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ও দাদা, ভয় করছে যে, ডুবে যাব না তো? ও দাদা, নৌকা দুলছে যে। ওহ, ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তো কি হয়েছে? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরে থাক, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝে লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বললে, "আ- আ, দাঁড়ান বাবু মশাই, শামকুড়ির গোয়ালপাড়ার গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতেই বসুন।" পূর্ণিমা তখন বলল, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো? পরে আমার দিকে চেয়ে পড়ল, আপনিও খান না, খাবার অনেক আছে। ওর দাদা তখন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা, কিছু তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। পূর্ণিমা তখন বলল, দেখো তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি তখন বললাম, এ কোথাকার মিহিদানা? বর্ধমান থেকে কেনা, আসবার সময়ে, খারাপ হয়নি তো? দেখুন তো মুখে দিয়ে। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।